পিসি গঠন যাত্রা শুরু করেছে নির্বাচনের ট্রেন। গন্তব্যে পৌঁছানোর আগে রেল লাইন ভালোভাবে বসাতে হবে। ভারতের কাছে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। ভোটের আগে রাষ্ট্র সংস্কার চান সাধারণ মানুষ। নিত্যপণ্যের দাম কমানো সহ দুর্নীতিবাজদের গ্রেফতার ও পাচারের অর্থ ফেরানোর দাবি। টাকা তো আমাদের পকেটে কম, বাজার যাই যে মূল্যের দাম বেশি, একটা কিনি আর একটা কিনি না। ওনারা নিয়ে আসে দেশে বিচার যদি না হয় বাংলাদেশ দীর্ঘ পিছিয়ে চলে যায়। আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো, জালিয়াতি যে না হয়। সুষ্ঠুভাবে নির্বাচন হলে যেন জনগণ ভোট দিতে পারে, আইনের সুশাসন প্রতিষ্ঠিত হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 3 মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৪,০০০ কোটি টাকা। ১.৫ দশকে লুটপাটে আরও 2 বছর ভুগবে দেশ, বলছে সিপিডি। পাচারের অর্থ ফেরাতে সহযোগিতা করবে যুক্তরাজ্য। জুলাই হত্যাকাণ্ড প্রমাণের তথ্য যাচাইয়ে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে জিজ্ঞাসাবাদ। গুম খুনের অভিযোগে ট্রাইব্যুনালে শিবির নেতাকর্মীদের 7 অভিযোগ। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী। সমালোচনার মুখে 6 জনকে অব্যাহতি। অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যবস্থা জানালেন কেন্দ্রীয় নেতারা। রমজান সামনে রেখে খেজুর আমদানিতে কমানো হবে শুল্ক। পেঁয়াজ, চিনির দাম নাগালে রাখতে তৎপর এনবিআর। স্বর্ণ চোরাচালানে জড়িত এয়ারলাইন্সের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি। এবং লটারি নাকি মেধা, কোন প্রক্রিয়ায় স্কুলে ভর্তি, থামছে না বিতর্ক। পরীক্ষার দাবিতে রেসিডেন্সিয়ালের শিক্ষার্থীদের বিক্ষোভ। মাধ্যমিকে মেধার মূল্যায়ন চান বিশেষজ্ঞ। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে। প্রয়োজনীয় সংস্কার শেষেই হবে ভোট। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে জানিয়ে বলেন, জুলাই হত্যা সহ বিচার হবে 15 বছরের সব অপকর্মের। আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে। এর ফলে সাংবৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব, কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। গণ অভ্যুত্থানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে, একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী, শ্রমিক, জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 5 মিলিয়ন মার্কিন ডলারের একটি বরাদ্দ প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে বিশ্ব ব্যাংকে পাঠানো হয়েছে। সরকারের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি, সকল প্রকার সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আপনাদেরকে একটা মজবুত অর্থনীতি দিয়ে যাব। এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে, তার জন্য সর্বমুহূর্তে প্রস্তুত থাকুন।
নিত্যপণ্যের দাম কমানো সহ দুর্নীতিবাজদের গ্রেফতার ও পাচারের অর্থ ফেরানোর দাবি সাধারণ মানুষের। সুষ্ঠু নির্বাচন সহ প্রশাসন ও বিচার ব্যবস্থার সংস্কারও চেয়েছেন তারা। সন্ধ্যা জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় বলেছেন, শুধু শেখ হাসিনাকে নয়, দেশবিরোধী সব নেতাকে ফিরিয়ে বিচার করতে হবে। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা ১৬০০ গুমের তথ্য পেয়েছেন। অন্তর্বর্তী সরকার গঠনের ১৭তম দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বন্যা পরবর্তী সময়ে বাজারে শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। পাড়া মহল্লা, চায়ের দোকানে সবার চোখ টেলিভিশনের পর্দায়। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে নিত্যপণ্য সহ জ্বালানি তেলের দাম কমাতে সরকারের উদ্যোগকে স্বাগত জানান সাধারণ মানুষ। বলেন, বাজার নিয়ন্ত্রণে আরও কঠোর হতে হবে। টাকা তো আমাদের পকেটে কম, বাজার যাই যে দাম বেশি। আমরা গরিব যারা আছি, একটা কিনে আর একটা কিনি না। কম দামের জিনিস হইলে এটা কিনে খাওয়া যায়। তেলের দাম না কমে তাহলে গাড়ি ঘোড়া দিয়ে চলা, এটা এগুলো বাড়ি যায় না। কমলে তো বাস ভাড়া কমবো, তারপরে জিনিসপাতির দামও ওটার সাথে জড়িত। নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের বক্তব্য প্রসঙ্গে তারা বলেন, তড়িঘড়ি নয়, নির্বাচনের আগে দেশের প্রশাসন ও বিচার ব্যবস্থাকে সংস্কার করতে হবে। আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো, জালিয়াতি যে না হয়। সুষ্ঠুভাবে নির্বাচন হলে জানে জনগণ ভোট দিতে পারে। হয়রানি এখনো মানুষ ওরকম হচ্ছে, আশা করি এই হয়রানিটা যাতে না হয়। আমরা গত ১৫ বছরে সব অপকর্মের বিচার করব। শুধু শেখ হাসিনাকে নয়, দেশবিরোধী সব নেতাকে ফিরিয়ে বিচারের দাবিও জানান অনেকে। দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি তাদের। আমাদের সবাই মনে চাওয়া এটা যে এটা উপযুক্ত আইনের শাসন থাকতে হবে। যদি উনাগো শাসনটা যদি না বিচার যদি না হয়, তাহলে বাংলাদেশ দীর্ঘ পিছিয়ে চলে যাবে। সাধারণ মানুষ যারা আছে তারা যেন সব জায়গায় গিয়ে, গ্রামে উপশহরে সব জায়গায় গিয়ে তারা যেন সঠিক ন্যায্য বিচারটা যেন পায়। পাচারের অর্থ দেশে ফেরাতে সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন সাধারণ মানুষ। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে ব্রিটিশ প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্টের বৈঠকে এমন প্রত্যাশার কথা জানানো হয়। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে সরকার রূপরেখা দেবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। পরে পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। সংস্কার শেষে নির্বাচনের মাধ্যমে হস্তান্তর করা হবে ক্ষমতা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর যুক্তরাজ্যের প্রথম কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সফর করছেন যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। রোববার দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ক্যাথরিন ওয়েস্টকে জানান, গত ১৬ বছরে দুর্নীতিবাজ রাজনীতিবিদ, অলিগার্ক এবং আমলাদের দ্বারা পাচার হওয়া অর্থ ফেরত আনা অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার। যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার আমলে পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্য সরকার বাংলাদেশকে সহায়তা করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থনের কথা জানান ব্রিটিশ প্রতিমন্ত্রী। এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ক্যাথরিন ওয়েস্ট। ঘণ্টাব্যাপী বৈঠকে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। সাংবাদিকদের ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনূসের সরকার রূপরেখা ঘোষণা করবে বলে আশাবাদী ব্রিটেন। রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে বলেও প্রত্যাশা করে যুক্তরাজ্য। I welcome the interim government's determination to build a better democratic future for the people of Bangladesh. We expect Professor Yunus to lay out his vision for how that will unfold, and the UK will seek to support the people of Bangladesh as they move forward in the next phase. এদিকে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, নির্বাচন নিয়ে ব্রিটিশ সরকারের আগ্রহ রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। সংস্কার শেষে নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে ব্রিটিশ প্রতিমন্ত্রীকে। তারা অনেক জানতে চেয়েছে যে কিভাবে তারা আমাদেরকে সহায়তা করতে পারে। আমিও তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাজ্য $10 মিলিয়ন সহায়তা দেবে বলেও জানানো হয়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে প্রায় 2,85,000 কোটি টাকা। খেলাপি গ্রাহকদের কাছে অর্থ আটকে থাকায় নিজের জমানো টাকা নিতে গিয়ে ব্যাংক থেকে খালি হাতে ফিরছেন অনেক গ্রাহক। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ আদায়ে কঠোর না হলে কাটবে না এই সংকট।
ব্যাংকে টাকা তুলতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে অনেক গ্রাহককে। খেলাপি ঋণের ভার ও তারল্য সংকটের ফলে এমন পরিস্থিতি জানাচ্ছেন ব্যাংকাররা। এখন ঘুরতেছি, এখন আমার টাকাও দেয় না, আমি যাইতেও পারি না। আমাদের দরকার, কিন্তু আমরা টাকা ওইভাবে পাচ্ছি না। আমাদের ডিপোজিটররা ওনার টাকার মায়ার কারণে ওনার টাকা উনি চাইতে পারেন, কিন্তু উনি অ্যাডভান্স চাচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে 2,84,977 কোটি টাকা, যা মোট ঋণের প্রায় 17%। সবচেয়ে বেশি খেলাপি বেসরকারি ব্যাংকগুলোতে। এরপরই তালিকায় আছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। বিশেষায়িত ও বিদেশি ব্যাংকগুলোর খেলাপির পরিমাণ তুলনামূলক কম। লুটপাট বন্ধে বাংলাদেশ ব্যাংকের দুর্বল অবস্থানের কারণেই এমন বিপর্যয় বলছেন ব্যাংক মালিকরা। সংকুচিত মুদ্রানীতি ফলো করে মানি সাপ্লাই বাড়াবো না, ওই এক রাস্তা যদি বসে থাকে IMF এর ফর্মুলা নিয়ে দেশকে আরো বিপদে ফেলাইব। ডিপোজিটরের যে আস্থা ওইটাকে প্রতিষ্ঠিত করতে হবে। ওইটা যে পর্যন্ত না প্রতিষ্ঠিত হবে সে পর্যন্ত আপনি ব্যাংক ইমপ্রুভ করতে পারবে না। কেন্দ্রীয় ব্যাংক বলছে আগে 6 মাস কিস্তি পরিশোধে ব্যর্থ হলে তা খেলাপি হতো। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সেটি কমিয়ে 3 মাস করায় জুনের তুলনায় সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণ বেড়েছে। মেয়াদি ঋণ 3 মাস থাকলে এটা এখন ক্লাসিফাইড হয়ে যাবে। এটা একটা অন্যতম কারণ যে এই সংজ্ঞার কারণে খেলাপি ঋণ বেশ কিছুটা বেড়ে গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংক খাতে আন্তর্জাতিক মান অনুসরণ করা হবে, যা ঋণ ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এনবিআরের দুর্নীতি ও ঘুষ চক্র থেকে বের হতে চান ব্যবসায়ীরা, আর বাংলাদেশ ব্যাংকের স্বৈরতান্ত্রিক প্রতিষ্ঠান আখ্যা দিয়ে অর্থনীতিকে শক্তিশালী করতে সংস্কার জরুরি বলে মনে করে FBCCI। আর সিপিডি বলছে দুর্নীতির কারণে 2 বছর ভুগবে দেশ। স্বপ্নের উত্তরণ 2026 সালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতি পেতে আর মাত্র 2 বছরের অপেক্ষা। কিন্তু হাসিনা সরকার বৈশ্বিক ব্যবসায় প্রতিযোগিতা সূচকে বাংলাদেশকে যে নাজুক অবস্থায় রেখে গেছে তাতে এলডিসি থেকে উত্তরণের পর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে, এমনটাই মনে করে গবেষণা সংস্থা সিপিডি। রোববার রাজধানীর ব্র্যাকিন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সংস্থাটি জরিপের তথ্য তুলে ধরে জানায়, আগামী 2 বছর দেশকে সবচেয়ে বেশি ভোগাবে মূল্যস্ফীতি, দুর্নীতি, বেকারত্ব, দারিদ্র, দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড, জ্বালানি সংকট সহ 32টি সমস্যা। We think that we need a regulatory reform commission. That kinds of a commission maybe we consider for changing the regulatory part of the study. এনবিআরের দুর্নীতি ও ঘুষ চক্র থেকে মুক্তি পেতে সংস্থাটির প্রতিটি বিভাগের জন্য আলাদা পলিসি করার তাগিদ দেন ব্যবসায়ীরা। বছরে যে 20-25 লাখ টাকা ঘুষ দেই সেটার কোনো প্রুফ থাকে না, তো ওইটার উপরে আবার আরেকটা 30% আমাকে আবার ফাইন করে দেয় যে ঘুষ কেন দিচ্ছেন, ওইটার জন্য আবার ঘুষ দিতে হয়। এনবিআরকে একটা যদি আমরা ডিফারেন্ট পলিসি দিতে পারি, ট্যাক্স, ভ্যাট, কাস্টমস, বন্ড সবগুলাকে, আমার মনে হয় যে করাপশন 50% কমিয়ে আনা সম্ভব। এই সময় আর্থিক খাত শক্তিশালী করতে রাজনৈতিক সংস্কারের তাগিদ দেন বিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। This central bank has destroyed all the commercial banks. If we want to do reforms, if we want to have a better Bangladesh in the future, the first thing to reform is the politics. আলোচনায় সমাধান দেখছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফা সিদ্দিকী। But the open question, I think a good question to ask, is do we need another commission just for businesses? Articulate it. I will debate it with you once. If we are convinced, we'll put it up. এ সময় 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চলের লক্ষ্য থেকে সরকার সরে আসছে বলে জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। We will officially announce how many the number is, but কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল হাসানকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সাবেক এই সেনা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, পরে তাকে পাঠানো হয় কারাগারে। গত 12 নভেম্বর প্রসিকিউশনের আবেদনে জিয়াউলকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় বিশেষ এই ট্রাইব্যুনাল। গুম করে নির্যাতন, পরে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয় শিবির কর্মী আলমগীরকে। আরেক কর্মী আব্দুল করিমকে নির্যাতনের পর মৃত ভেবে ফেলে রেখে যায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। দুজনই এমন অভিযোগ তুলে বিচার চেয়েছেন ট্রাইব্যুনালে। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের আমলে গুম ও নির্যাতনের 7টি আলাদা অভিযোগ দাখিল করে ছাত্র শিবির। আসামি করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর 53 সদস্যকে। পানি খেয়ে
যখন প্রস্রাব ধরে রাখতে পারতাম না, সেই বোতলে আমাদের প্রস্রাব করতে হতো, আবার সেই প্রস্রাব ফেলে দিয়ে সেই বোতলে আবার পানি খাইতাম। শিবির কর্মী সাইফুল ইসলাম তারেককে বাসা থেকে তুলে নিয়ে যায় র্যাব। 50 দিন আটকে রেখে চালানো হয় অকথ্য নির্যাতন। এক নিমিষেই ধূলিসাৎ হয়ে যায় তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। আমি তখন ইন্টার পরীক্ষা দিচ্ছিলাম, আমার ইচ্ছা ছিল আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার সেই ইচ্ছাটা আর পূর্ণ হলো না। তার মতো আওয়ামী লীগের আমলে গুম করে নির্যাতন করা হয় শিবিরের আরেক সদস্য রুহুল আমিনকে। 3.5 মাস পিছন থেকে হ্যান্ডকাপ বাঁধা অবস্থায় এবং সামনে থেকে চোখ বাঁধা অবস্থায় রাখা হয়েছিল, এবং 24 ঘন্টায় আমাদের এখানে প্রায় 200 ভোল্টের বাল্ব বাতি যেটা জ্বালানো হতো, কোনো আলো বাতাসের ব্যবস্থা ছিল না। শুধু তাই নয়, তুলে নিয়ে যাওয়ার পর নির্যাতন করে মৃত ভেবে ফেলে দেওয়া হয়, পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে পঙ্গু করে দেওয়া হয় 4 জনকে। ওনারা অনেকক্ষণ পিটাইছে, পিটানোর পর মনে করছে যে মারা গেছে। ওনারা যখন মনে করছে যে মারা গেছে, ওই পুলিশের গাড়িতে উঠায় হ্যান্ডকাপ অবস্থায় আমার ব্রিজ থেকে ফেলা দিয়েছে। স্পাইনাল কর্ড ইনজুরি, আমার বুক থেকে 2 পায়ে এখন অবশ। ওই সময় যারা আমাদের উপর অত্যাচার করছিল, আমি তাদের একটা বিচার চাই। গুম, নির্যাতন ও নিখোঁজ এমন শিবিরের 7 জন রোববার সকালে ট্রাইব্যুনালে এসে অভিযোগ করেন। আলাদা 7টি অভিযোগে আসামি করা হয়েছে 53 জনকে। যারা এখন মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। এদিকে জুলাই গণহত্যার বিচারের জন্য প্রস্তুত নতুন এজলাস। সংস্কার কাজ পরিদর্শন করেছেন চিফ প্রসিকিউটর। সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হবে আওয়ামী লীগের 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, 1 সচিব ও অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীদের অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনটি জানায়, তদন্তে প্রাথমিকভাবে 6 জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে জুলাই বিপ্লব সহ বিভিন্ন সময় সক্রিয় থাকা কেউ কেউ কমিটিতে স্থান না পাওয়ায় ক্ষোভ জানিয়েছে তারা। ছাত্রদল বলছে, ত্যাগী ও যোগ্য কর্মীদের অবশ্যই মূল্যায়ন করা হবে। আহমেদ সালেহিনের রিপোর্ট। ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগের কর্মী। 5 আগস্টের পর এমন শিরোনাম দেখে যে কারোরই চোখ কপালে উঠবে নিঃসন্দেহে। গত 14ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের 242 সদস্যের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। কমিটিতে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের কেউ কেউ ঠাঁই পেয়েছে এমন অভিযোগে ফেসবুকে পোস্ট করেন অনেকেই। বিএনপির চেয়ারপারসন বেগম জিয়াকে নিয়ে বিরূপ মন্তব্য করে পোস্ট দেয়া একজন ছাত্রীও জায়গা পায় কমিটিতে। 5ই আগস্ট পূর্বে ছাত্রলীগের আরেক সক্রিয় কর্মীও স্থান করে নেয় ছাত্রদলে। বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষে পোস্ট দেয়া সমর্থকরাও পদ বাগিয়ে নেন ঢাবি ছাত্রদলের কমিটিতে। এ নিয়ে তদন্ত কমিটি গঠনের পর রোববার সন্ধ্যায় ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। কমিটি নিয়ে যদি অবজারভেশন দেয়, মানে অপরিচিত মুখ প্রচুর, সত্যি কথা যেটা। অব্যাহতি দেওয়া হয়েছে 6 জনকে। তবে জাতীয়তাবাদীর আদর্শের কারণে জেল জুলুম ও গুমের শিকার হওয়া কর্মীদের বিরুদ্ধেও অভিযোগ তোলেন কেউ কেউ। এমন একজন বজলুর রহমান বিজয়। আর জুলাই বিপ্লবে সক্রিয় থাকা শেখ রমজান আলী রকিকে মূল্যায়ন না করার অভিযোগ রয়েছে। 15 জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছিল, সেদিন সামনে থেকে 3 হলকে নিয়ে নেতৃত্ব দিয়েছি। 25 জুলাই আমাকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়, আমাকে 4 দিন গুম রাখে এবং 6 দিন অকথ্য নির্যাতনের মাধ্যমে রিমান্ড শেষে আমাকে জেল কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ করে। ছাত্রদল বলছে, সব কর্মীদেরই মূল্যায়ন করা হবে। এই ছাত্রলীগের সন্ত্রাসীরা কি করত, জোর জবরদস্তি করে বিশেষ দিনগুলোতে শেখ মুজিবের ছবি জোর জবরদস্তি করে ফেসবুকে দেয়া। তো যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের মধ্যে যদি কেউ বাদ পড়ে, আমরা তাদেরকে অবশ্যই অন্তর্ভুক্ত করব। জুলাই বিপ্লবের ঘা না শুকাতেই তাড়াহুড়ো করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি ঘোষণা করাকে সহজভাবে নেয়নি বিএনপির শীর্ষ নেতারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। রমজান সামনে রেখে খেজুরের আমদানি শুল্ক কমানো হবে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান আব্দুর রহমান। সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। এ সময় স্বর্ণ চোরাচালানের সঙ্গে কোনো এয়ারলাইন্স জড়িত
এমন প্রমাণ পাওয়া গেলে রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেছেন, দেশে যে পরিমাণ স্বর্ণ আছে তার সঙ্গে আমদানির কোনো সামঞ্জস্য নেই। স্বর্ণ চোরাচালানের ক্ষেত্রে অনেক সময় দেশের বিমানবন্দরগুলো ব্যবহার হচ্ছে। বিমানে করে আনা এসব অবৈধ স্বর্ণ ও চোরাচালানকারীরা শুল্ক বিভাগের হাতে ধরাও পড়ছে। রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস এলাকায় যাত্রী সেবা হেল্প ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে রাজস্ব বোর্ড চেয়ারম্যান হুঁশিয়ারি দিয়ে বলেন, যেসব বিমানে করে স্বর্ণ চোরাচালানের প্রমাণ পাওয়া যাবে তাদের রুট পারমিট বাতিল করা হবে। যে সকল এয়ারক্রাফটের বডির ভিতরে করে স্বর্ণ চোরাচালান হয়, একেবারে আলাদা করে মেকানিজম করে, সেগুলোর দায় দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট এয়ারক্রাফট অথরিটিকে নিতে হবে। যাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে সেই সকল এয়ারক্রাফটগুলোকে আমরা নিষিদ্ধ করব। এদিকে আগামী রমজানে খাদ্যপণ্যের দাম সহনশীল রাখতে খেজুরসহ অন্যান্য নিত্যপণ্যের উপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। আমরা খেজুরের উপরে অনেক হাই ডিউটি আছে। আমাদের দেশে প্রচুর খেজুর এখন কনজাম্পশন হয়, বিশেষ করে আমাদের রোজার সময় এটা অত্যন্ত নিত্য প্রয়োজনীয় একটা পণ্য। খেজুরের ডিউটিও আমরা প্রত্যাহার করার জন্য উদ্যোগ নিয়েছি। বিমানবন্দরে যাত্রী সেবা নিশ্চিত করতে যাত্রীদেরও অধিকার সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, শিগগিরই রাজস্ব বোর্ড পুরোপুরি অনলাইন নির্ভর সেবা দিবে। মুহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। অনলাইন অফলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় 1 মাস বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বিভিন্ন পেশার করদাতাদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে 4.25 লাখ করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। চলতি বছর ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার সরকারি বেসরকারি চাকরিজীবীদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।